আছো তোমরা সালাম। সবাই? তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের আছি। আজকে হচ্ছে তোমার পড়াবো হচ্ছে ফিজিক্স 1 P01, ঠিক আছে? তো আমাদের জি লিখতে হবে। আচ্ছা, তো আমাদের ফিজিক্স 1-এ থাকবে হচ্ছে দুটো চ্যাপ্টার, যেমনটা তোমরা শিটে দেখছো হয়তো। তো সেখানে দেখবা যে দুটো চ্যাপ্টার নাম হচ্ছে, একটা হচ্ছে তোমার স্থির তড়িৎ, আরেকটা হচ্ছে আমাদের জ্যোতির্বিজ্ঞান। তো এখানে আমরা মূলত যে ক্লাসটা থাকবে, মেজর পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ নিয়ে। এটা হচ্ছে আমাদের বড় একটা চ্যাপ্টার, তো এটাতে আমাদের বেশি ফোকাস থাকবে। আর সেই সাথে আমাদের যেটা বোনাস চ্যাপ্টার বলা যায়, এটা হচ্ছে আমাদের ওই জ্যোতির্বিজ্ঞান। এই চ্যাপ্টারটা খুবই ছোট, মানে ইনফরমেশন টাইপ চ্যাপ্টার। এটা থেকে থিওরি বেশি, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে মোটামুটি 4টা সূত্র বলা যায়, সেই 4টা সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা হবে। আমাদের ভার্সিটিতে তেমন বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম এটাতে আসে না, হয়তো কিছু থিওরি আসে, ঠিক আছে? তো এখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য যে 4টা সূত্র লাগবে সেগুলো নিয়ে ডিটেলস কথা বলে বেশি সময় এই চ্যাপ্টারে আমরা দিব না, কারণ হচ্ছে আমাদের স্থির তড়িৎ এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমাদের প্রচুর সময় খাবে আর কি। তো এই কারণে আমরা যেটা করব, আগে আমাদের যে ছোট চ্যাপ্টারটা আছে এটা আগে আমরা শেষ করে দিব, দেন হচ্ছে আমরা স্থির তড়িৎ নিয়ে বিশদ আলোচনা করব। বোঝা গেল? আচ্ছা, তো আমরা শুরু করলাম জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আগে ছিল আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স নামে একটা চ্যাপ্টার ছিল আগের সিলেবাসে, সেখানে ইনক্লুডেড ছিল। বাট বর্তমানে এই চ্যাপ্টারটা হচ্ছে আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কেন দিল সেটা বলি, যে অ্যাস্ট্রোফিজিক্স একটা হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ আর কি, বা শাখা। তো এই শাখাটা হচ্ছে দিন দিন হচ্ছে ডেভেলপ করতেছে, মানে ফিজিক্সের কয়েকটা গুরুত্বপূর্ণ শাখার মধ্যে অ্যাস্ট্রোফিজিক্স এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শাখা। এই শাখাটা নিয়ে অনেকেই বেশি ডিল করতেছে, মানে অনেক কিছু আবিষ্কার হচ্ছে এই শাখার উপর বেস করে। তোমরা হয়তো নাসার নাম শুনে থাকবা। তো নাসার যে বিজ্ঞানীরা যারা হচ্ছে ফিজিক্সে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যায়। তো ফিজিক্সে অনেক বেশি গুরুত্ব বহন করে এই টপিকটা। দ্যাটস ওয়াই আমাদের এটা আলাদা করে একটা চ্যাপ্টার আকারে দেওয়া হয়েছে। তো এইখানে আমাদের থিওরি বেশি, যেগুলো হচ্ছে আমার পড়া লাগবে এমসিকিউ টাইপ, ঠিক আছে? এমসিকিউ পড়তে হবে, বইপত্রে যে লেখাগুলো আছে, যে ক্লাসিফিকেশন গুলো আছে, শ্বেত ব্রাহ্মণ কাকে বলে, তারপর হচ্ছে কৃষ্ণ বিবর, ঠিক আছে? বা এটাকে বাংলা নামের থেকে তোমার ইংরেজি নামটা বেশি ফেমাস, সেটা হচ্ছে ব্ল্যাক হোল, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কেন হয়, এইসব ব্যাপার আমরা থিওরি যে ব্যাপারটা আছে এমসিকিউ সলভ করার জন্য বা আমাদের ইনফরমেটিভ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ওই বই থেকে পড়ে নিব। আমি আসলে মূলত এখানে ফোকাস করব এটার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। ভার্সিটিতে অনেক বিশ্ববিদ্যালয় দেখা গেছে এই যে চ্যাপ্টারে কয়েকটা সূত্র আছে, যে 4টা সূত্র আছে, এটার উপর বেস করে অনেক বেশি ম্যাথ আসে। সো আমি আস্তে আস্তে হচ্ছে 4টা সূত্রই টাচ করব, দেন হচ্ছে তোমাদের প্রবলেম সলভ করে দিব প্রত্যেকটা সূত্র থেকে একটা করে। যেহেতু চ্যাপ্টারটা অনেক ছোট, এটাতে বেশি সময় আমরা দিব না। বোঝা গেল? আচ্ছা, এখন 4টা সূত্রকে 4টা টাইপে ভাগ করলাম, ঠিক আছে? তো টাইপ 1 এর নাম হচ্ছে আমার হাবল নীতি। আচ্ছা, হাবল নীতি কি বলে সেটা আগে বলে নেই। হাবল নীতি বলে হচ্ছে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ যত বেশি দূরে, এটা যদি একটা গ্রহ পৃথিবী আর্থ হয়, দেন হচ্ছে এই গ্রহ থেকে আরেকটা গ্রহ বা সৌরজগতে কোনো বস্তু যখন অনেক বেশি মানে দূরে থাকবে, তাহলে তার ডিস্টেন্স যত বেশি হবে তার বেগটাও তত বেশি হবে। মানে এই একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ যদি প্রদক্ষিণ করে ঘুরে বা অনেক দূরে থাকে, দেন হচ্ছে এই যে গ্রহর যে
ডিস্টেন্সের সাথে যে বেগের যে একটা সম্পর্ক, এটা হচ্ছে হাবল নীতি বলে। তো আমার এক বন্ধু ছিল, সে হচ্ছে হাবল নীতির নাম দিছিল আসলে আবুল হাবল হাবল নীতি। কেন আবুল হাবল নীতি বললো সেটা বলি। তো একটা আবুল হায়াতের একটা হাস্যকর একটা অ্যাডভার্টাইজ ছিল, সেটা হচ্ছে বলে যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এটা হয়তো অনেকেই শুনছি, ঠিক আছে। তো ও মজা করে বলছিল যে আবুল হাবল বললাম কেন, সেটা হচ্ছে ও জাস্ট ওই ডায়লগটাকে একটু চেঞ্জ করে দিছে, বলছে যে জিনিস যেটা দূরে বেগ তার একটু বেশি, ঠিক আছে। তো এটা থেকে আসলে আমরা বুঝতে পারি যে এই এই সূত্রটা আমাদের মনে রাখার জন্য এই কথাটা অনেক বেশি ভালো একটা মানে কিওয়ার্ড হইতে পারে, যে জিনিস যেটা দূরে বেগ তার একটু বেশি, মানে বেগটা তাও তত বেশি হবে। তাহলে কি এই সাইনটা কি সমানুপাতিক সাইন, যে তাহলে কি ডি ফর ডিস্টেন্স মানে দূরত্ব আমাদের, বুঝা গেল। আর ভিটা কি আমরা ভেলোসিটি বা বেগ। তাহলে আমরা এই এই যে জিনিস যেটা দূরে বেগ তার একটু বেশি, এটা দিয়ে আমরা হাবল নীতিটা মনে রাখতে পারি। তো আমরা দেখছি ফিজিক্সের অনেক ইকুয়েশনে তোমার এইরকম যদি সমানুপাতিক চিহ্ন থাকে দেন উঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট ব্যবহার করা লাগে বা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বলি আমরা এটাকে। তো এইখানে যে ধ্রুবকটা যেহেতু হাবল সাহেব এই নীতিটা প্রয়োগ করছে, দেন হচ্ছে এই ধ্রুবকটাকে বলে হচ্ছে হাবলের ধ্রুবক, ঠিক আছে। তো আমরা যদি সূত্র আকারে লিখতে চাই বা ইকুয়েশন আকারে লিখতে চাই, দেন হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট চলে আসে। তাহলে ভি ইজ ইকাল টু এইচ ইন্টু ডি। এই এইচটা হচ্ছে আমাদের হাবল কনস্ট্যান্ট বা হাবলের ধ্রুবক, ঠিক আছে। বিজ্ঞানী হাবল এটা আবিষ্কার করছিল, দ্যাটস ওয়াই ওনার নাম হচ্ছে এখানে মেনশন করা হয়েছে। বুঝা গেছে ব্যাপার। তাহলে আমাদের এই সূত্রটা কি, আমাদের যদি কোনো গ্রহ, একটা গ্রহ থেকে একটা গ্রহ কত দূরে বা একটা সৌরজগীয় বস্তু থেকে একটা সৌরজগীয় বস্তু কত দূরে চলে যাচ্ছে, এটা যদি বলা থাকে, মানে এটা একটা কিওয়ার্ড বলে দেয়, এই সূত্র ব্যবহার করব, সেটা বোঝার একটা উপায় আছে, সেটা বলি। সেটা হচ্ছে অপসারিত হচ্ছে, অপসারিত হচ্ছে, ঠিক আছে। জি এই কালিতে, আচ্ছা তাহলে একটা কালি ইউজ করি নাকি, লাল কালার কম আছে। আচ্ছা লাল আনেন, আমি আচ্ছা এমনি দেখা যায় তো ক্লিয়ার সব। আচ্ছা, তো অপসারিত বা অপসারণ হচ্ছে, এই ব্যাপারটা থাকলে আমরা বুঝে নিব যে এটা আসলে হাবলের ফর্মুলা পড়বে, ঠিক আছে। তো হাবলের সূত্রটা সবাই তাহলে নোট ডাউন করো, ভি ইজ ইকাল টু এইচ ডি, ঠিক আছে। তো এইখানে এই যে এই পাশটাতে ভি আছে আমাদের, আর এই পাশটাতে আমাদের ডি আছে। ওই যে বলছিলাম জিনিস যেটা দূরে বেগ তার একটু বেশি, তাহলে কি যেটা সমানুপাতিক চিহ্নটা আসলে কি বলে, একটা বাড়লে আরেকটা বাড়বে, তাই না। তাহলে এখানে যদি ডির ভ্যালুটা বাড়ে, অবশ্যই ভির ভ্যালুটা বাড়বে, তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, ঠিক আছে। তো হাবল কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এই সমানুপাতিক ধ্রুবক, এটা তো হাবলের ধ্রুবক আমরা নাম দিলাম। ক্লিয়ার হয়েছে। তো এই সূত্রটা মনে রাখার জন্য একটা ফানি আছে, যেটা হচ্ছে ইজ ইকুয়াল টু চিহ্ন, তো এটা মানে সমান চিহ্ন। তো এটা বলা যায় ভি ফর ভিডিও এইচ, মানে ভিডিও ইজ ইকুয়াল টু এইচডি, ঠিক আছে, মানে এইচডি ভিডিও অনেকে বলে। তো এইভাবে আসলে মনে রাখা যায় সূত্রটা, ঠিক আছে। তো আমরা তাহলে হাবল নীতি নিয়ে যে সূত্রটা আছে এটা আমরা জানলাম, ঠিক আছে। তো সেই সাথে আমরা জানলাম হাবলের ধ্রুবক। তো পরীক্ষাতে একটা জিনিস খুব বেশি আসে, সেটা বলি যে হাবল ধ্রুবকের একক কি হতে পারে, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এইখানে সূত্রটা কি ছিল, ভির যে একক এটা তো আমরা জানি মিটার পার সেকেন্ড, এটা সেই 9-10 থেকে আমরা জেনে আসতেছি, বুঝা গেল। তা এইখানে এইচ আছে, এইচটাই তো আমরা বের করব, সেই সাথে কি আছে ডি আছে। ডি কি ডিস্টেন্সের একক কি হয়, মিটার হয়, তাই না। তো ডিস্টেন্সের একক কি হবে আমার হচ্ছে মিটার হবে। দেন হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি আসলে মিটার সেকেন্ড, ঠিক আছে। দেন হচ্ছে এটা গুণ আকার আছে, দেন এখানে কি আসলে ভাগ আকার হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে মিটার মিটার কাটা, উপরে আছে কি 1, তাহলে হাবল ধ্রুবকের একক হবে 1/সেকেন্ড, ঠিক আছে। আর 1/সেকেন্ডকে আমরা যে 1/সামথিং, এটাকে আমরা আসলে সূচক আকারে লিখতে গেলে এস ইনভার্স এভাবে লিখতে পারো। তাহলে আমাদের এমসিকিউ তে অপশন যদি এস ইনভার্স থাকে, তাহলে আমরা হাবল ধ্রুবকের যে এককটা সেটা হবে কি সেকেন্ড ইনভার্স বা 1/সেকেন্ড, ঠিক আছে। বা এখানে যদি আমি এখানে কিন্তু সেকেন্ড ইউজ করছি, ঠিক আছে।
এখানে যদি সামহাও ঘন্টা, আওয়ার, মিনিট থাকতো, সেক্ষেত্রে কিন্তু মানে 1/, ওই মিনিট বা ঘন্টা এককটা থাকতো। বুঝা গেছে? আলটিমেটলি এটা ডিপেন্ড করতেছে তুমি কোন এককে রাখতেছো। তাহলে এখানে যেহেতু আমরা সেকেন্ড ইউজ করছি, সেকেন্ড, এটা আসলে এইভাবে বললে বেটার হয় যে হাবল ধ্রুবকের একক হবে টাইম ইনভার্স। তো সময় যে একক আছে দেন হচ্ছে ওই এককেই চলে আসবে। বুঝা গেল? তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি হাবলের ধ্রুবক থেকে, হাবলের নীতি বা সূত্র থেকে। ঠিক আছে? তো আমরা এখন আমাদের শীটের 6 নাম্বার প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। তো 6 নাম্বার প্রবলেমে কি বলা আছে সেটা একটু আমরা দেখি। বলা আছে যে একটি কোয়েসার আমাদের সাপেক্ষে 2.8 মিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে। ওকে, কোয়েসারটি আমাদের থেকে কত দূরে আছে তা আলোকবর্ষ এককে নির্ণয় করতে হবে। হাবল ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে 80 কিলোমিটার পার সেকেন্ড বাই মেগা পার সেক। ওকে, ভালো কথা। তো আমরা এইমাত্র একটা সূত্র শিখলাম, ভি ইজ ইকুয়াল টু এইচডি। ঠিক আছে? তো এই সূত্র দিয়ে এই ম্যাথ সলভ করা যাবে। তো এখানে আমাদের যেই ভ্যারিয়েবলটার মান দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি বা বেগ। তো আমাকে ডিটা বের করতে বলছে, এই যে বলছে এখানে যে কত দূরে আছে তা বের করতে, আর এইচ এর ভ্যালুটা আমাদের গিভেন। ঠিক আছে? বাট এইচ এর ভ্যালুটা দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ডে, বাট আমাদের বেগের ভ্যালুটা দেওয়া আছে আবার মিটার পার সেকেন্ডে। সো ওটা আমাদেরকে কনভার্ট করে নেওয়া লাগবে। তো আমরা আগে কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে একটু কনভার্ট করে নিই। তো আমরা তো এটা জানি যে কিলোমিটারকে মিটার বানাতে গেলে কী করা লাগে, 1000 দ্বারা গুণ করলেই হয়ে যায়। তো এইচ ইজ ইকাল টু আমাদের এখানে দেওয়া আছে 80 কিলোমিটার পার সেকেন্ড ডিভাইড বাই এমপিসি। এমপিসি কী জিনিস সেটা আমরা একটু পরে বলতেছি, আগে আমরা এটাকে মিটারে কনভার্ট করে নিই, কিলোমিটারকে। দেন হচ্ছে আমাদের কি হবে 80 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড বাই এমপিসি। তো আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। এখন আমরা সূত্রতে ইনপুট করব, আর আমাদের ভির ভ্যালু দেওয়া আছে 2.8 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। গুড। আচ্ছা, তো আমরা এখন ম্যাথটা করি। তো আমাদের ভির ভ্যালু তো আমাদের বের করতে হবে ডি। তো ডিটকে এক পাশে রাখলাম আমরা, তাহলে এই পাশে হবে ভি বাই এইচ। ভির ভ্যালু দেওয়া আছে 2.8 ইন্টু 10⁸8, আর এইখানে দেওয়া আছে 80 ইন্টু 10⁻3, আর সাথে আছে এমপিসি। এমপিসিটা এই পাশে আনার পরে গুণ হয়ে গেছে আর কি। তারপর আমরা এখন ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসায় দেখি যে কত আসে। আচ্ছা, আমরা যেহেতু পাওয়ারের হিসাবগুলো আছে ওগুলাকে আমরা আলাদা করি। আর তাহলে এখানে দেখে 10⁻3 10⁸8 থাকতেছে হচ্ছে 10⁻5। ওকে, তাহলে 2.8 ডিভাইড বাই 80 ইন্টু 10⁻5 এমপিসি। ওকে, তাহলে 2.8 ডিভাইড বাই 80 এটা করলে কত আসে আমরা একটু দেখি। 2.8 ডিভাইডেড বাই 80 এটা করলে আসে আমাদের 0.035 ইন্টু 10⁵ এমপিসি, মেগা পার সেক। মেগা মিনস মেগা মিনস হচ্ছে এখানে যেটা মিন করতেছে এটা 10⁶। মেগা মানে 10⁶, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখানে আমরা একটু গুণ করে দিই, 10⁶ পিসি থাকলো জাস্ট। ওকে, তো এটা হিসাব করলে আমাদের আসবে 0.35 ইন্টু 10⁻11 পিসি। তো এটাকে আরেকটু সুন্দরভাবে লিখলে, আমি যদি দশমিকের স্থানগুলা বদল করি তাহলে 2 ঘর আনলে 3.5 ইন্টু 10⁻9 পিসি হবে। তো পিসি মিনস হচ্ছে পার সেক। 1 পার সেক ইজ ইকাল টু 3.26 লাইট ইয়ার। ঠিক আছে, এটা আমাদের জানা ইনফরমেশন।
আমাদের চ্যাপ্টার থেকে। দেন হচ্ছে এটাকে আমরা কনভার্ট করে দেই 3.5 ইন্টু 3.26 ইন্টু 10⁹9। এখন যেহেতু আমরা ভ্যালু বসাই ফেলছি তাহলে লাইট ইয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা ক্যালকুলেটারে বসাই দেখি কত আসে। 3.26 আচ্ছা 3.26 ইন্টু 3.5, এটা হচ্ছে আমার 11.41 ইন্টু 10⁹9 লাইট ইয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আলোক বর্ষর ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। আমাদের একটা হট কোশ্চেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে লাইট ইয়ার বা আলোক বর্ষ কিসের একক। আলোক বর্ষ কিসের একক, এটাতে অ্যান্সার করতে গেলে সেখানে অপশন থাকে একটা সময়, দূরত্ব ইত্যাদি থাকে। তো ছেলেপেলে হুট করেই দুম করে হচ্ছে সময় এটা দাগায় দেয়, কিন্তু আলোক বর্ষ বা লাইট ইয়ার, আলোক বর্ষ এটা হচ্ছে দূরত্বের একক। আলোক বর্ষ দূরে, তার মানে কি, এটা হচ্ছে আলোক বর্ষটা হচ্ছে দূরত্বের একক। কিভাবে আলোক বর্ষ দূরত্বের একক সেটা বলি। এখন যেটা হচ্ছে আমরা যখন দেখি যে আলোক বর্ষ, তো সময়টা কি, মানে বছরটা কি, এটা আমরা মনে করে নিই আসলে কি বছর একটা হচ্ছে সময়, ঠিক আছে, কিন্তু সেই হিসাবে আমরা সময় দাগে দিই, কিন্তু অ্যাকচুয়ালি আলোক বর্ষ এটা যখন একসাথে রিলেট হয়, এখানে একটা কথা হাইডেন থাকে যে আলোক বেগের বর্ষ, মানে আলোর বেগ কি ভি, আর হচ্ছে বর্ষ হচ্ছে কি টাইম, এস ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে আমরা আসলে আচ্ছা এখান থেকে আমরা যে ব্যাপারটা জানতে পারলাম সেটা হচ্ছে ভি ইন্টু টি ইজ ইকুয়াল টু এস। তো এসটা কি আমাদের দূরত্ব, তো সেখান থেকে আসলে বোঝা যায়, মানে এটা ফিজিক্যালি বোঝা যায় যে আলোক বর্ষ হচ্ছে একটা কি দূরত্বের একক। আলোক বর্ষ কখনোই সময় না, এই ভুলটা ম্যাক্সিমাম ছেলেপেলে করে। ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেন আসছিল যে আলোক বর্ষ কিসের একক, ঠিক আছে। তো আলোক বর্ষ হবে দূরত্বের একক, ঠিক আছে, এটা মনে থাকবে সবার। আচ্ছা, টাইপ 2 তে আমরা চলে গেলাম। টাইপ 2টা হচ্ছে আমাদের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। এটার অনেকগুলো নাম আছে, ঠিক আছে, ঘটনা দিগন্তের ব্যাসার্ধ নাম আছে, তারপর তোমার এটার নাম, এটাকে বলে হচ্ছে শোয়ার্টশিল্ড ব্যাসার্ধ। শিল্ড ব্যাসার্ধ, ঠিক আছে। তারপরে দিগন্ত ব্যাসার্ধ, মানে ব্যাপারটা হচ্ছে বলি যে আমাদের যে গ্রহগুলো আছে সেগুলো এক সময় ব্ল্যাক হোলে যদি পরিণত হতে হয়, সেই ক্ষেত্রে যে তার ব্যাসার্ধ, তার যে বেগ, এই ব্যাপারগুলো নিয়ে এই সূত্রটা আসলে আসছে। সূত্রটা আগে লিখি, দেন হচ্ছে ব্যাখ্যা করি। সূত্রটা হচ্ছে দেখবা বইপত্রতে আছে যে আর এস ইজ ইকুয়াল টু 2gm/c², ঠিক আছে। তো এইখানে আমার সিটা কি, সি হচ্ছে আমাদের আলোর বেগ, আর জি তো আমরা চিনি সবাই, মহাকর্ষ চ্যাপ্টার আমরা পড়ে আসছি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আর এমটা হচ্ছে যেই গ্রহ নিয়ে আমরা কথা বলতেছি, যে গ্রহ নিয়ে আমরা আসলে সূত্রটা অ্যাপ্লাই করতেছি, সেই গ্রহের ভর অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর আর এস এটাকে বলে শোয়ার্টশিল্ড রেডিয়াসের মানে বাংলা হচ্ছে ব্যাসার্ধ, ওইখান থেকে আসছে আর কি, ঠিক আছে। তো এই সূত্রটা কোত্থেকে আসলো সেটা একটু দেখাই। তো ব্ল্যাক হোলের পিছনে একটা কথা থাকে, সবাই হয়তো শুনে থাকবা যে আলো ফিরে আসতে পারে না। ফিরে আসতে পারে না মানে এটা আসলে বোঝা যায় না, অনেকে বলে যে ব্ল্যাক হোল থেকে আলো ফিরে আসতে পারে না, এটা হয়তো তোমরা শুনে থাকবা। ব্যাপারটা আসলে আসছে আসলে মুক্তিবে একটা কনসেপ্ট ছিল আমাদের মহাকর্ষীয় ধ্রুবক চ্যাপ্টারে। আমরা এই সূত্রটা হয়তো দেখছি, ভিই ইজ ইকুয়াল টু √2/gm/r, ঠিক আছে।
তো এটা ছিল আমাদের একটা গ্রহ যদি থাকে, সেই গ্রহর থেকে যদি আমরা কোনো কিছু একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারি, সেখানে যদি ওই বস্তুটা আর গ্রহে ফিরে না আসে, সেই ক্ষেত্রে এটা হলো মুক্তিবেগ, মানে গ্রহের মায়া ত্যাগ করে সে চলে গেছে। এমন হইতে পারে যে আমরা যদি উপরে কোনো কিছু নিক্ষেপ করি, সেক্ষেত্রে দেখা যায় যে একটা সময় ওই গ্র্যাভিটির কারণে সেটা নিচে চলে আসে। এটা আসলে তোমার মুক্তিবেগে পর্যন্ত পৌঁছায় নাই, দ্যাটস ওয়াই তোমার নিচে চলে আসতেছে। তো এমন হইতে পারে যে আমরা যদি একটা নির্দিষ্ট বেগে, ধরা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে হয়তো 11.2 কিলোমিটার পার সেকেন্ড মেবি, তো এই ক্ষেত্রে যদি আমরা যদি ঢিল মারি কোনো একটা বস্তু, সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না, ঠিক আছে? তো এইরকম একটা গ্রহের থেকে যদি আলোর বেগ কি, আলোর বেগ হচ্ছে 3.10⁸ মিটার পার সেকেন্ড। তো আলো যদি এই বেগে বের হয়ে যায়, তো আলোর বেগের থেকে মানে বেশি হলে সেই আলো আসলে ফিরে আসতে পারবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদের এখানে বেগটা আসলে যদি আমরা আলোর বেগ নিয়ে ডিল করি, তাহলেই আসলে আমাদের একটা ব্ল্যাক হোলে পরিণত হয়। ব্ল্যাক হোলের মানে রং ব্ল্যাক কেন হয়, সেখানে আসলে আলো থাকে না অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই। তো এখানে ব্যাপারটা হচ্ছে তাহলে ভিই মানে আলোর বেগ কি, এটা তো একটা কাইন্ড অফ বেগ, তাই না? তো এখানে যদি আমরা আলোর বেগটাকে রিপ্লেস করে দেই সি দ্বারা, দেন হচ্ছে আমাদের সূত্রটা লিখি 2gm/r। তো এই আরটা তখনই শর্টসেল ব্যাসার্ধ হবে যখন আমরা এখানে সি ইউজ করে ফেলছি। তো সি ইউজ করলে আমাদের এই আরটা হয়ে যাবে আর এস, যেটা কিনা আমরা একটু আগে বলছি শর্টসেল ব্যাসার্ধ, ঠিক আছে? দেন হচ্ছে আমরা যদি বর্গ করে দেই উভয় পক্ষে, তাহলে হবে সি স্কোয়ার, আর বর্গ করলে কি রুটটা চলে যাবে, তাহলে হবে কি 2gm/rs স্কোয়ার। তো এটা যদি আমরা ওই পাশে নেই, সিটাকে এই পাশে নেই, আরটাকে, আচ্ছা আর স্কোয়ার হবে না, শুধু আর হবে। তো সিটাকে যদি আমরা ওই পাশে নিই তাহলে কি হবে, আচ্ছা অতএব আর এস ইজ ইকুয়াল টু হবে 2gm/c স্কোয়ার। তো এইখানে আমাদের প্রশ্ন আসতে পারে, তোমাদের মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া থাকতে পারে বা না দেওয়া থাকলে এটা আমাদের মনে রাখা দরকার আছে। এই ধ্রুবকটার ভ্যালু আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে এমটা কি ওই গ্রহের ভর, আর সিটা হচ্ছে আলোর বেগ, আর হচ্ছে শর্টসেল ব্যাসার্ধ বের হবে। যে কোনো একটা, তিনটা দেওয়া থাকলে, যে কোনো একটা আননোন থাকলে দেন হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। বুঝা গেল? তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে এক্সাম্পলে পেজ নাম্বার তোমার 20-তে, পৃথিবীর সমান ভরের একটি কৃষ্ণ বিবরের শর্টসেল ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে? তো এইখানে আর এসটা চাইছে, আর বাকিগুলো দেওয়া আছে। পৃথিবীর সমান ভর, তার মানে আমাদের পৃথিবীর ভর এটা মনে রাখা লাগবে, আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক এটার মান মনে রাখা লাগবে, সি মনে রাখা, মানে এই তিনটা কনস্ট্যান্টই অনেক বেশি পপুলার আর ফেমাস একটা কনস্ট্যান্ট। সো দ্যাটস ওয়াই আমাদের এই কনস্ট্যান্ট গুলার ভ্যালু আমাদের অনেক ক্ষেত্রে লাগবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা মুখস্থ রাখতে হবে আমাদের, ঠিক আছে? তো আমরা এই প্রবলেমটা সলভ করি। এটা খুব সহজ একটা প্রবলেম যদিও। আচ্ছা আচ্ছা আমাদের সূত্রের উপরে লেখা আছে। আচ্ছা তোমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কত এটা জানা আছে সবার? জি এর ভ্যালুটা, ক্যাপিটাল জি। থ্যাংক ইউ। 6.67 ইন্টু 10⁻⁻11 অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা কিন্তু খুব ছোট একটা সংখ্যা। আচ্ছা তারপরে যেটা হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম দ্বারা যদি আমি ডিনোট করি, সেই ক্ষেত্রে পৃথিবীর ভর অনেক ক্ষেত্রে এক্সাক্ট যেটা সেটা আসলে 5.9 ইন্টু 10⁻24। তবে এখানে 6 ইউজ করা নাকি সমস্যা নেই, খুব বেশি তফাৎ হয় না, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমরা, আচ্ছা আচ্ছা আমরা একটা ম্যাথ করতে গেলে সবসময় যেটা মানে মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা একই এককে রাখবো ম্যাথ। আমাদের যদি একটা একক যদি ভিন্ন হয়ে যায় দেন কিন্তু আমাদের ক্যালকুলেশনে প্রবলেম হতে পারে, মানে রেজাল্ট কিন্তু সেম আসবে না, ঠিক আছে? তো সবসময় আমরা এটা মাথায় রাখবো যে আমরা যখন সূত্র অ্যাপ্লাই করতেছি, সূত্রটা কিন্তু আমাদের একই এককে, আমরা আসলে আম থেকে আম বিয়োগ করতে পারি, আম থেকে কমলা বিয়োগ করতে পারি না। মানে সূত্রগুলো অ্যাপ্লিকেশন হয় একই জাতীয় রাশির ক্ষেত্রে। তুমি কি বেগ থেকে দূরত্ব বিয়োগ করতে পারো না, বেগ থেকে তুমি বেগ বিয়োগ করতে পারবা, দূরত্ব থেকে তুমি দূরত্ব বিয়োগ করতে পারবা। তো এই কারণে আমরা সবকিছু আমার এক এককে রাখতে হয়, মানে সেম এককে। মানে যদি আমরা এসআই নিয়ে ডিল করি, এসআই হবে, আমরা যদি অন্য অন্য যেগুলো আছে সিজিএস আছে, তারপর অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলোতে যদি কনভার্ট করি দেন সেগুলোতে হবে।
বাট আমরা সবসময় মানে এসআই ইউনিটটা যেহেতু অনেক বেশি পপুলার, তো আমরা চাইবো যে আর এসআই ইউনিটের ভ্যালুগুলো মানে অনেক বেশি সবার জানা থাকে, সো আমরা এসআই ইউনিটে কনভার্ট করার ট্রাই করব। ঠিক আছে, তো এখানে সূত্র কি, টু টু তো এমনি আমাদের একটা কনস্ট্যান্ট, মানে টুর তো কোনো নাই, একটা ধ্রুবক। জিও যেহেতু আমাদের ভ্যালু একটু আগে বললাম 6.67 × 10⁻11, দেন হচ্ছে পৃথিবীর ভর 5.9 × 10⁻24, আর হচ্ছে আলোর বেগ তো আমরা জানি 3.8 × 10⁸, এটার কিন্তু কি বর্গ। দেন হচ্ছে এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা কি আমাদের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। তো আমরা যে সবকিছু এসআই একক নেই, দেন হচ্ছে এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 8.9 × 10⁻³ মিটার হবে অবশ্যই, যেহেতু আমরা সবকিছু মিটার একক নিছি। বুঝা গেল? তাহলে এই সূত্রটা আমাদের মনে থাকবে। সূত্রটা কোত্থেকে আসছে এটা মনে রাখলে দেখাইছিলাম যে তোমার মুক্তিবেগ থেকে আসছে সূত্রটা। ঠিক আছে, আচ্ছা তারপরে যে টাইপটা আছে, সেটা হচ্ছে টাইপ 3, নক্ষত্রের ঔজ্জ্বল্য নিয়ে, মানে তোমার নক্ষত্রের উজ্জ্বল্য নিয়ে। তো এটা নিয়ে আমাদের আসলে ইন্টার সিলেবাসে এটা নাই, আগে ছিল, এটা বাদ দিয়ে দিচ্ছে, বাট অ্যাডমিশনে এটা এখনো আসে। ঠিক আছে, তো এটাতে আসলে সূত্রটা বলে দেই, m2 - m1 = 5 log d1/d2। ঠিক আছে, আচ্ছা সরি, d2/d1 সমস্যা নেই, এটার একটা ব্যাপার বলে দেই তাহলে মনে থাকবে। সেটা হচ্ছে একটা নক্ষত্রগুলো কি আমরা রাতের আকাশে তাকালে আমরা দেখতে পাই অনেক নক্ষত্র জ্বলজ্বল করতেছে। তো এই নক্ষত্রের উজ্জ্বল কত বেশি মানে আলোকিত বা জ্বলজ্বল করতেছে, ওই ব্যাপারটার উপর ডিপেন্ড করে এই সূত্রটা আসলে। ঠিক আছে, আর তারা কত, জি আচ্ছা একদম 40 মিনিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের জুমের টাইম লিমিট শেষ হয়েছে। তোমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ হবে পরের সেশনে, একটু পরে তোমরা লিংক দেওয়া হবে গ্রুপে, ওখানে ক্লিক করে দেন হচ্ছে জয়েন করো। এটার পরে শুরু করবো। আচ্ছা আচ্ছা, এখানে m2টা হচ্ছে, m সাধারণত আমরা যে ভরের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, কিন্তু এখানে mটা হচ্ছে আমাদের উজ্জ্বল্য বা কতটুকু জ্বলজ্বল করতেছে বা লাইট মানে মানে ইমিট করতেছে বা নিঃসরণ করতেছে। ঠিক আছে, তো এটা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে আসলে এটা m হচ্ছে ম্যাস বা ভর মনে কি চিন্তা করতে পারে, এটা কিন্তু আসলে ভর না, এটা হচ্ছে তার যে কি পরিমাণ লাইট সে ইমিট করতেছে সেটা হচ্ছে। তো এটা যদি দুটা গ্রহ যদি থাকে, এরকম যদি দুটা গ্রহ থাকে, তো দুইটা গ্রহের মধ্যে হচ্ছে এটাকে যদি m1 গ্রহ ধরি, এটাকে যদি m2 গ্রহ ধরি, তো এই গ্রহ যে পরিমাণ লাইট ইমিট করতেছে, এই গ্রহ যে পরিমাণ লাইট ইমিট করতেছে, এটার উপর যে এটার যে পার্থক্য m2 - m1, তো এই m1 এর ভ্যালু দেওয়া থাকবে, m2 এর ভ্যালু দেওয়া থাকবে, বা যে কোনো একটা দুইটা দেওয়া থাকতে পারে, দেন হচ্ছে আমাদের সলভ করা লাগবে। তো 5 ব্যাপারটা তো গুণ আকারেই থাকবে, এটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, log d2/d1 এটা হচ্ছে দ্বিতীয় যে m2 যেটা সেটার দূরত্ব, আর m1 যেটা সেটার দূরত্ব। ঠিক আছে, তো এই দূরত্ব গুলো হচ্ছে কি, এই দূরত্ব এই যে এই ব্যাপারটা কি, এই আসলে তোমার দুটো যে গ্রহ আছে, নক্ষত্র আছে, এদের যে জ্বলজ্বল করার যে তাদের যে ডিস্টেন্স আছে, তাদের ডিস্টেন্সের অনুপাত বলা হয়। আমরা যদি কোনো কিছু ভাগ আকারে এইভাবে লিখি, এটাকে বলে কি রেশিও বা অনুপাত। বুঝা গেছে? তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কি ম্যাথ সলভ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের শীটে 20 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা দেখো, 20 নাম্বারের পেজের যে 4 নাম্বার প্রবলেমটা আছে সেটা দেখো। বলা আছে যে একই পরম ঔজ্জ্বল্য বিশিষ্ট দুইটি তারার মধ্যে, ঠিক আছে, একটি অপরটির থেকে 1000 গুণ দূরে অবস্থিত, এদের উজ্জ্বলের পার্থক্য কত হবে, কোনটির উজ্জ্বল্য বেশি হবে। ঠিক আছে,
তো এইখানে যে ব্যাপারটা বলা আছে সেটা হচ্ছে একই ঔজ্জ্বল্য বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু তোমার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এইখানে কিন্তু আমাদের হবে না, হচ্ছে আমাদের ঔজ্জ্বল্যর ভ্যালুটা দেওয়া নাই এখানে, জাস্ট দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে তাদের দূরত্বের যে পার্থক্যটা বা তাদের যে দূরত্বটা সেটা একটা সাপেক্ষে আরেকটা দেওয়া আছে। বলা আছে যে একটা আরেকটার 1000 গুণ। তো একটা যদি আমি যদি ধরি যে D1 হয় তাহলে আরেকটা D1, আচ্ছা একটা যদি D1 হয় তাহলে D2টা অ্যাকচুয়ালি হবে D1 এর 1000 গুণ। তার মানে D2টা হবে 1000 ইন্টু D1। এটা বুঝছো? ঠিক আছে, এইটাই জাস্ট বলা আছে, ডিরেক্ট ডি এর ভ্যালুটা দেওয়া নাই। বুঝা গেছে? তাহলে আমরা কিন্তু ব্যবহার করতেই পারি। আর নক্ষত্রের যে উজ্জ্বলের ব্যাপারটা এটা ওরা হচ্ছে ভ্যালুই দেয় নাই, ঠিক আছে। বাট ভ্যালু দেয় নাই, সমস্যা নেই, আমরা সূত্র এ পাশাপাশ করে ভ্যালু হচ্ছে লিখে দিব, ঠিক আছে। তো এখানে আমাদের সূত্রটা কি, সূত্রটাতে আমরা হচ্ছে M1 যেহেতু M2 M1 দেওয়া নাই, সমস্যা নাই, আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আগে ডিল করি। 5 × 5 তো এমনি থাকবে লগ, তাহলে D1 কি বলছিলাম, D1 এর সাথে D2 এর কি 1000 গুণ, তাহলে অবশ্যই এখানে D2 হবে না, এখানে 1000 ইন্টু D1 হবে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা তাহলে D1 কিন্তু কাটা, ঠিক আছে। তো লগ থাকলে আমরা কি মনে মনে ধরে লগের বেস কি 10, ঠিক আছে। তাহলে এটা কি হবে 5 ইন্টু লগ, আসলে কোনো কিছু না থাকলে আসলে 10 ধরে নেওয়া হয়, ঠিক আছে। তো 10 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা 1000 কি 10 টু দি পাওয়ার 3 লেখা যায় না? আচ্ছা 10 টু দি পাওয়ার 3 লিখলাম, তাহলে কি হলো, ওই যে আমরা লগের যে 19 যখন লগ করতেছিলাম ভিত্তি আর ওই যে মিলে গেলে উপরে যে পাওয়ারটা থাকে সেটা সামনে চলে আসে, তাই না? তাহলে এটা হবে কি, এটা অ্যাকচুয়ালি হবে 5 আছে এখানে, আর হচ্ছে কি দুটো মিলে গেছে, তাহলে কি এটা 1 হয়ে যায়, আর কি সামনের পাওয়ারটা চলে আসে এখানে, তাহলে কি হবে 15 হবে, ঠিক আছে। তাহলে M2 মাইনাস M1 মানে তাদের উজ্জ্বলের পার্থক্যটা কি 15 হচ্ছে একজনের থেকে আরেকজন হচ্ছে 15 গুণ হচ্ছে কি কম বেশি উজ্জ্বল, ঠিক আছে। তো তাহলে যেটা হবে তাহলে M2টা বেশি উজ্জ্বল আর কি, 15 গুণ বেশি, বোঝা গেছে? আচ্ছা যেটা বলছে যে কে বেশি উজ্জ্বল, এটা বুঝাই যাচ্ছে যে এইটার বিয়োগ ফল এটা করার ফলে একটা পজিটিভ অ্যান্সার আসছে, তার মানে এটা এখান থেকে তো আমরা বুঝতে পারতেছি M2 অ্যাকচুয়ালি আমি যদি M1 কে পাশে পাঠিয়ে দিই তাহলে 15 প্লাস M1, তার মানে কিন্তু বুঝাই যাচ্ছে যে M2টা M1 এর থেকে 15 বেশি, বুঝা গেছে? তার মানে কি M2টাই অ্যাকচুয়ালি কি গ্রেটার দেন M1। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের ভ্যালুটা দেওয়া আছে কিসের, ভ্যালুটা দেওয়া আছে আমাদের দূরত্বের, ঠিক আছে। তো দূরত্বের ভ্যালু আমরা কাটাকাটি করে লগের প্রপার্টি থেকে আমরা হচ্ছে কি দূরত্বটা পাইলাম 15। এই এতটুকু প্রবলেম আছে কারো যে 15 অ্যান্সার কিভাবে আসছে? আচ্ছা ওইখানে অনলাইনে কোশ্চেন করছে, আচ্ছা এটা আরেকবার আমি বলে দিই নাকি। আচ্ছা আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা হচ্ছে M2 মাইনাস M1, এটা হচ্ছে কি উজ্জ্বলের পার্থক্য, একটা আরেকটার তুলনায় কত গুণ বেশি উজ্জ্বল কত কম বেশি উজ্জ্বল, সেটা পার্থক্য ব্যাপারটা কি আমরা বিয়োগ করে হিসাব করি, বয়সের পার্থক্য, তার মানে বড় বয়স থেকে ছোট বয়স আমরা কি বিয়োগ করি। তো এখানে উজ্জ্বলের পার্থক্য তাহলে কি বড় উজ্জ্বল থেকে ছোট উজ্জ্বল আমরা কি বিয়োগ করি। আচ্ছা তো বিয়োগের নিয়ম অনুসারে বড় কোনো কিছু থেকে ছোট কোনো কিছু বিয়োগ করলে পজিটিভ অ্যান্সার আসে, এটা কি বুঝো? আচ্ছা আমি যদি 15 থেকে 10 বিয়োগ করি তাহলে আমাদের 5 অ্যান্সার আসবে, কিন্তু আমরা 10 থেকে যদি 15 বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু -5 অ্যান্সার আসবে। তার মানে কি এটা এটা কি করলাম, ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ করলাম, সেই ক্ষেত্রে কি ছোট জিনিস থেকে বড় কিছু বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা আসে নেগেটিভ, কিন্তু আমাদের অ্যান্সারটা আসছে পজিটিভ, তার মানে প্রথমটা আমাদের কি বড় জিনিস, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আর লগের যে হিসাবটা এটা হচ্ছে গিয়ে এখানে 1000 চলে আসছিল, যে D1 এর থেকে D2টা 1000 গুণ বেশি দূরে, দ্যাটস ওয়াই আমরা কি D1 এর তুলনা করে হিসাব করে D1 কাটা দিয়ে দিলাম, দেন হচ্ছে কি 1000 থেকে লগের বেস আর আর্গুমেন্ট মিলে গেল, দ্যাটস ওয়াই আর উপরে যেহেতু পাওয়ারটা সামনে চলে আসে, আমরা 9 10 থেকে দেখছি তো পাওয়ার 3 চলে আসছে, আর হচ্ছে কি 5 × 3 মানে কি 15, ঠিক আছে। দেন হচ্ছে অ্যান্সার হচ্ছে 15। কিসের অ্যান্সার 15 আসলো, পার্থক্য আসলো হচ্ছে 15, আমাদের কোশ্চেনে কিন্তু পার্থক্যটাই চাইছে,
উজ্জ্বলের পার্থক্য কত হবে? কোশ্চেন খেয়াল করো, পার্থক্যটা পাইছি, বাট ওরা বলছে সাথে কোনটার উজ্জ্বল বেশি। সেটা কিন্তু আমরা এই যে যোগ বিয়োগের নিয়ম অনুসারে বুঝলাম যে M1 M2 থেকে বড়, দ্যাটস আমাদের অ্যান্সারটা কিন্তু পজিটিভ আসছে। আবার এখান থেকে বুঝলাম যে M2 এক পাশে যদি রাখি ওই পাশে কি M1 চলে যায়, M1 সাথে আবার 15 যোগ, তার মানে কি M2টা অবশ্যই M1 এর থেকে কি বড়। এখন আপাতত মনে হয় ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে আমাদের টপিক টাইপ 3 চলে গেল। আচ্ছা, আর টাইপ 4 ওই যে বললাম যে আমাদের বিভিন্ন তথ্য আছে বইয়ে, সেগুলো আমাদের মুখস্থ করা লাগবে, ঠিক আছে? আসলে এই চ্যাপ্টারে মানে ম্যাথ আসলে এই যে 3টা সূত্র দেখাইলাম এগুলা থেকে আসবে, এর থেকে বেশি আর আসবে না। আর এই চ্যাপ্টারে বেশি সময় দিয়ে ফেলতেছি, মানে এত সময় এই চ্যাপ্টার ডিজার্ভ করে না, ঠিক আছে? বুঝতে হবে। তো আমাদের যে বড় একটা চ্যাপ্টার বাদ আছে সেটা আমরা শুরু করে দিতে পারি। প্রস্তুত সবাই?